বাড়ির পেছনে সবজি বাগানে কাজ করছিলাম। ছোট্ট বাগান, কিন্তু বেগুন, টমেটো, লাউ সব হয়। আমি মাটিতে সার দিচ্ছিলাম। ছেলে এলো, কি করছো মা? আমি বললাম, বাগানে সার দিচ্ছি। ছেলে পাশে এসে গাছে পানি দিতে লাগল। আজকাল তো বাগানে খুব আসছিস, আমি বললাম। তোমাকে সাহায্য করতে ভালো লাগে, সে উত্তর দিল। সবজি গাছের পাতায় আঙুল বুলিয়ে দেখছিল। বলল, দেখো মা, কত সুন্দর হয়েছে তোমার বাগান। তোমার হাতে যা পড়ে তাই সোনা হয়ে যায়। হঠাৎ সে এই কথাগুলো বলল। মাটিতে বসা অবস্থায় আমি পাশের লাউ গাছের লতাকে আঁকড়ে ধরলাম। আমি কি ভুল শুনেছি? আমার নিজের সন্তান আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। যে ছেলেকে আমি গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি, লালন পালন করেছি, সে আমাকে স্ত্রী হিসেবে চায়। কি বলছিস তুই? আমি চেঁচিয়ে উঠলাম। লতাটা ছিঁড়ে গেল আমার হাতে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সোমালি দাস। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনির্বাণ দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তন্বী। রাহুল ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিনের ঘটনাটা ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। হয়তো সেই অদ্ভুত স্বপ্নটা দেখার পর থেকেই। রাতে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমাদের বাড়ির পেছনের বাগানে একটা অদ্ভুত আলো জ্বলছে। আমি জেগে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সত্যিই বাগানে একটা হালকা নীল আলো চিকচিক করছে। অনির্বাণ গভীর ঘুমে। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে দরজা খুলে বাগানে নামলাম। বাগানের পেছনে গিয়ে দেখি আমার টমেটো গাছের পাশে মাটিতে একটা অদ্ভুত ধাতব বস্তু পড়ে আছে। এটা দেখতে অনেকটা একটা ছোট সিলিন্ডারের মতো, কিন্তু এর গায়ে অদ্ভুত সব নকশা খোদাই করা। নীল আলোটা এই বস্তু থেকেই বের হচ্ছে। হঠাৎ আমার মনে হলো রাহুল এটা নিয়ে এসেছে। সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, হয়তো কোনো প্রজেক্টের জন্য এনেছে। আমি সেটা তুলে নিয়ে বাড়ির ভেতরে ফিরে এলাম। ভোর হবার আগে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম ওই বস্তুটা সম্পর্কে। কিন্তু সে বলল যে ও জানে না এটা কি, বাগানে আগে কখনো দেখেনি। মা, এটা কোথায় পেলে? রাহুল জিজ্ঞেস করল। বাগানে। কাল রাতে। তুমি রাতে বাগানে কি করছিলে? সে অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি তখন ঘটনাটা ওকে বললাম। ও বস্তুটা ভালো করে পরীক্ষা করার পর বলল, মা, এটা কোনো সাধারণ জিনিস নয়। কারো আপত্তি না থাকলে আমি এটা কলেজে আমার ফিজিক্স প্রফেসরকে দেখাতে চাই। উনি জানতে পারবেন এটা কী। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কিন্তু সেদিন কলেজ থেকে ফিরে এসে রাহুল ভীষণ অস্থির দেখাচ্ছিল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। মা, প্রফেসর বলেছেন এটা তেজস্ক্রিয় হতে পারে। উনি এটা নিয়ে বিশেষ পরীক্ষা করতে চান। সেই রাতে শুয়ে শুয়ে আমি ভাবছিলাম, বাগানে ওই জিনিসটা কোথা থেকে এলো। হঠাৎ আমার মনে হলো যে পাশের বাড়ির নতুন ভাড়াটে, যারা ২ সপ্তাহ আগে এসেছে, তাদের আচরণ সবসময় একটু অদ্ভুত ছিল। তারা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে, দিনের বেলায় কমই দেখা যায় তাদের। পরদিন সকালে চা খেতে খেতে অনির্বাণকে বললাম, তোমার কি মনে হয় পাশের বাড়ির লোকগুলো একটু অদ্ভুত? কেন? অনির্বাণ অবাক হয়ে জিজ্ঞেস করল। ওরা কোথায় কাজ করে, কি করে, কিছুই জানি না। সপ্তাহ ২ হয়ে গেল এসেছে, অথচ কেউ পরিচয় করতেও আসেনি গিয়ে। অনির্বাণ বলল, এখন সবাই ব্যস্ত থাকে সোমালি। আর আমরাও তো যাইনি পরিচয় করতে। আমি আর কিছু বললাম না। কিন্তু সেদিন দুপুরে রান্না করতে করতে দেখলাম পাশের বাড়ির লোকটা কিছু নিয়ে যেন হাঁটতে বেড়াচ্ছে আমাদের বাগানের পাশে। সন্ধ্যায় রাহুল কলেজ থেকে ফিরল। এবার তার সাথে ছিল তার প্রফেসর আদিত্য সেন। উনি ওই অদ্ভুত বস্তু সম্পর্কে জানতে চেয়েছিলেন সবিস্তারে। আপনি বলছেন রাতে এটা থেকে নীল আলো বের হচ্ছিল? সেন আমাকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি উত্তর দিলাম। আপনি এটা স্পর্শ করার পর থেকে কোনো শারীরিক সমস্যা অনুভব করেছেন? মাথা ব্যথা, বমি বমি ভাব, কিছু? না তো, আমি বললাম। কেন? কি হয়েছে? সেন গম্ভীর মুখে বললেন, এটা একটি অত্যন্ত উন্নত যন্ত্র। আমি এর মতো কিছু আগে কখনো দেখিনি। এটা আমাদের পৃথিবীতে তৈরি বলে মনে হয় না। আমি হতবাক হয়ে তাকালাম তার দিকে। অনির্বাণও চেয়ারে বসে পড়ল।
আপনি কি বলতে চাইছেন? এটা সম্ভবত একটা যোগাযোগ যন্ত্র, ডকসেন বললেন। এটা থেকে কিছু তরঙ্গ নির্গত হচ্ছে যা আমাদের পৃথিবীতে ব্যবহৃত কোনো তরঙ্গের সাথে মেলে না। আমরা কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছি এটা নিয়ে তখনই বাইরে থেকে জোরে কড়া নাড়ার শব্দ হল। অনির্বাণ দরজা খুলতে গেল। দরজায় দাঁড়িয়ে ৩ জন লোক পরিচয় দিলেন তারা সরকারি গোয়েন্দা সংস্থা থেকে এসেছেন। আমরা জানতে পেরেছি আপনাদের কাছে একটি অজ্ঞাত বস্তু রয়েছে, তাদের মধ্যে একজন বলল। আমাদের সেটা দেখাতে হবে গু। আমি আর অনির্বাণ একে অপরের দিকে তাকালাম। কিভাবে এই লোকেরা এ সম্পর্কে জানতে পারল? কেউ কি তাদের খবর দিয়েছে? নাকি তারা আমাদের উপর নজর রাখছিল? ডকসেন বললেন, এটি একটি বিজ্ঞান বিষয়ক গবেষণা। আমি এটা নিয়ে কাজ করছি। দুঃখিত স্যার, লোকটি বলল। এটা জাতীয় নিরাপত্তার বিষয়। আমাদের এটা নিয়ে যেতে হবে। আমি বললাম, কিন্তু এটা আমাদের বাড়ির বাগানে পাওয়া গেছে। আপনি কি জানেন এটা কোথা থেকে এসেছে? তারা জিজ্ঞাসা করল। আমি পাশের বাড়ির নতুন ভাড়াটেদের কথা বললাম তাদের। তারা একে অপরের দিকে তাকালো, তারপর বলল তারা তদন্ত করবে। সেদিন রাতে আমাদের পুরো পরিবার উদ্বিগ্ন ছিল। তন্বী ভয় পেয়ে আমাদের ঘরেই ঘুমাতে চাইল। অনির্বাণ চুপচাপ ছিল। রাহুল ইন্টারনেটে কিছু খুঁজছিল। মা, রাহুল হঠাৎ ডাকল, এটা দেখো। আমি দেখলাম গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় অদ্ভুত আলো দেখা যাওয়ার ঘটনা ঘটেছে। তার মধ্যে আমাদের এলাকার কাছেও একটা ঘটনা ছিল। তুমি কি মনে করো এর সাথে আমাদের বাগানের ওই জিনিসটার কোনো সম্পর্ক আছে? কিন্তু আমি আরও একটা জিনিস খুঁজে পেয়েছি। পাশের বাড়িতে যারা এসেছে তাদের কেউ চেনে না। বাড়িওয়ালা বলছে উনি ফোনে তাদের সাথে কথা বলেছেন, কোনো দেখা হয়নি। পরদিন সকালে আমরা দেখলাম পাশের বাড়ির লোকেরা রাতের মধ্যেই চলে গেছে। কেউ তাদের যেতে দেখেনি। সেদিন দুপুরে ডকসেন এলেন আমাদের বাড়িতে। তার সাথে ছিল একজন মহিলা। এর নাম ডক মিতালি ঘোষ। উনি জ্যোতির্বিজ্ঞানী। ডকসেন পরিচয় করিয়ে দিলেন। ডক ঘোষ বললেন, আমরা মনে করি আপনারা একটি অনাকাঙ্ক্ষিত জিনিসের সংস্পর্শে এসেছেন। সরকারি কর্মকর্তারা যে বস্তুটি নিয়ে গেছে সেটি সম্ভবত একটি ট্র্যাকিং ডিভাইস। কিসের ট্র্যাকিং? আমি জিজ্ঞাসা করলাম। এটা কি সম্ভব যে? ডক ঘোষ ধীরে ধীরে বললেন, আমরা এই মুহূর্তে পৃথিবীতে একা নই। রুমের সবাই চুপ। আমি অনির্বাণের হাত ধরলাম। এই ঘটনা আমাদের জীবনকে কতটা পাল্টে দেবে আমরা জানতাম না। সন্ধ্যায় তন্বী কুকুরকে নিয়ে বাগানে খেলছিল। হঠাৎ টমি, আমাদের কুকুর, জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল। তন্বী কয়েক মিনিট পরে ঘরে এসে বলল, মা, বাগানে পাশের বাড়ির দিকের বেড়ার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আমি আর অনির্বাণ বাগানে গেলাম। কিন্তু সেখানে কাউকে দেখলাম না। অনির্বাণ বেড়ার ওপাশে তাকালো, কিন্তু সেখানেও কেউ ছিল না। তন্বী, তুমি নিশ্চিত কাউকে দেখেছিলে? অনির্বাণ জিজ্ঞেস করল। হ্যাঁ বাবা, তন্বী জোর দিয়ে বলল। একটা লম্বা লোক দাঁড়িয়েছিল। তার চোখ অদ্ভুত ছিল, বড় বড়। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে অনির্বাণ বাড়ির সব দরজা জানালা ভালো করে চেক করল। আমরা দুজনেই উদ্বিগ্ন ছিলাম। কিন্তু বাচ্চাদের সামনে তা প্রকাশ করিনি। রাতে আমার ঘুম ভেঙে গেল একটা শব্দে। আমি শুনতে পেলাম বাথরুমের জানালা খোলার শব্দ। আমি অনির্বাণকে ডাকলাম, কিন্তু সে গভীর ঘুমে। আমি উঠে বাথরুমের দিকে গেলাম। কিন্তু সেখানে কেউ ছিল না। জানালাটা খোলা ছিল, যা আমরা সাধারণত রাতে বন্ধ রাখি। আমি জানালা বন্ধ করতে যাচ্ছি, তখন বাগানে আবার সেই নীল আলো দেখলাম। এবার আলোটা ছিল আরও উজ্জ্বল। আমি ছোট করে অনির্বাণকে ডাকলাম। সে ঘুম থেকে জেগে উঠল। আমরা একসাথে বাথরুমের জানালা দিয়ে তাকালাম। সেই নীল আলো একটা নির্দিষ্ট জায়গায় ঘুরপাক খাচ্ছিল, যেন কিছু খুঁজছে। ফোন করো ওই গোয়েন্দাদের, অনির্বাণ বলল। তারা কার্ড দিয়েছিল না? আমি ফোন করলাম। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা আমাদের বাড়িতে পৌঁছে গেল। তাদের গাড়ি বাড়ির সামনে এসে থামার পর নীল আলোটা হঠাৎ করে নিভে গেল। গোয়েন্দাদের প্রধান, যিনি নিজেকে মিস করিম পরিচয় দিয়েছিলেন, বললেন, আমরা সন্দেহ করছি পাশের বাড়িতে যারা ছিল তারা সাধারণ মানুষ নয়। তারা সম্ভবত আমাদের পৃথিবীর বাইরে থেকে এসেছে। আমরা তাদের অনুসরণ করছি। কিন্তু তারা কি চান? আমি জিজ্ঞাসা করলাম। আমরা নিশ্চিত নই, মিস করিম বললেন। কিন্তু আমরা মনে করি তারা মানব সভ্যতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসেছে। সেদিন রাতে আমাদের বাড়িতে 2 জন গোয়েন্দা রইল পাহারা দিতে। আমরা সবাই উদ্বিগ্ন অবস্থায় ঘুমাতে গেলাম।
পরদিন সকালে আমি দেখলাম আমাদের বাগানের মাটিতে একটা অদ্ভুত চিহ্ন। একটা বৃত্ত, যেন কোনো ভারী জিনিস সেখানে বসেছিল। গোয়েন্দারা সেটা পরীক্ষা করল, নমুনা সংগ্রহ করল। 3 দিন পর আমরা দেখলাম বাগানের সেই জায়গায় যেখানে বৃত্তটা ছিল সেখানে কিছু অদ্ভুত গাছ উঠেছে। এই গাছগুলো আগে কখনো দেখিনি। খুব দ্রুত বাড়ছিল। ডগ সেন ও ডগ ঘোষ এসে গাছগুলো পরীক্ষা করলেন। তারা বললেন, এই উদ্ভিদের ডিএনএ পৃথিবীর কোনো উদ্ভিদের সাথে মেলে না। আমরা ভয়ে অস্থির হয়ে উঠলাম। সরকার গোপনে আমাদের বাড়ি ঘিরে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করল। আমাদের বাড়িতে নজরদারি ক্যামেরা লাগানো হল। 1 সপ্তাহ পর সেই গাছগুলো থেকে অদ্ভুত ফল ধরল। গোলাকার, নীলাভ রঙের ফল। বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করে দেখলেন যে এই ফলের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের পৃথিবীতে পাওয়া যায় না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল যখন সেই ফলগুলোর মধ্যে থেকে একটা নীল আলো বের হতে শুরু করল, ঠিক যেমনটা আমরা আগে দেখেছিলাম। আলোটা একটা নির্দিষ্ট প্যাটার্নে বলছিল, যেন কোনো কোড বা বার্তা। ডগ ঘোষ সেই আলোর প্যাটার্ন রেকর্ড করলেন। কিছুদিন পর তিনি আমাদের বললেন যে তারা আলোর প্যাটার্ন ডিকোড করতে সক্ষম হয়েছেন। এটা এক ধরনের বার্তা, তিনি বললেন। আমরা নিশ্চিত নই, কিন্তু মনে হচ্ছে তারা বলছে তারা শান্তিপূর্ণভাবে এসেছে এবং আমাদের সাথে যোগাযোগ করতে চায়। আমি অবাক হয়ে শুনছিলাম। কিন্তু সরকার এখনও সতর্ক ছিল। তারা আমাদের বাড়ি থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমরা আপনাদের সুরক্ষিত একটি স্থানে নিয়ে যাব, মিস করিম আমাদের বললেন। আপনাদের বাগান এখন একটি সম্ভাব্য বিপদের উৎস। আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। রাহুল তার কম্পিউটার ও কিছু বই নিচ্ছিল। তন্বী তার প্রিয় পুতুল ও টমিকে নিয়ে প্রস্তুত হচ্ছিল। আমি অনির্বাণের সাথে জরুরি কিছু জিনিস গুছিয়ে নিচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ হয়ে গেল। চারিদিক অন্ধকার। আমরা সবাই থমকে দাঁড়ালাম। বাইরে থেকে গোয়েন্দাদের চেঁচামেচি শোনা যাচ্ছিল। হঠাৎ আমাদের বাড়ির সামনে একটা বিশাল উজ্জ্বল আলো দেখা গেল। এর থেকেও উজ্জ্বল যে আলো আমরা আগে দেখেছিলাম। সবাই ঘরের মধ্যে থাকো, মিস করিম চিৎকার করে বললেন। তন্বী ভয়ে আমার কোলে এসে বসল। টমি জোরে ঘেউ ঘেউ করতে লাগল। অনির্বাণ জানালার পর্দা একটু সরিয়ে বাইরে তাকাল। কি দেখছ? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। একটা ঘিউ। অনির্বাণ থতমত খেয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না যা দেখছি। বাইরে কিছু একটা অবতরণ করছিল। তার আকৃতি গোলাকার, কিন্তু কোনো বিমান বা হেলিকপ্টারের মতো নয়। এটা ছিল একটা বিশাল চাকতির মতো, সম্পূর্ণ ধাতব, আর এর চারপাশ থেকে তীব্র নীল আলো বের হচ্ছিল। রাহুল আমাদের পাশে এসে দাঁড়াল। মা, এটা কি আসলেই? হ্যাঁ, আমি বললাম, মনে হচ্ছে তাই। সরকারি এজেন্টরা জানালা দিয়ে দেখা যাচ্ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। কিন্তু কেউ গুলি চালাচ্ছিল না। সবাই যেন অপেক্ষা করছিল কি ঘটবে। বিশাল চাকতিটা আমাদের বাগানের উপরে ভাসছিল। হঠাৎ তার নিচে থেকে একটা আলোর রশ্মি বের হল। সেই রশ্মির মধ্য দিয়ে কয়েকটি আকৃতি নেমে আসতে লাগল। আমরা হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ভয়ে আমাদের হৃদয় দ্রুত ধুকপুক করছিল। এই আকৃতিগুলো দেখতে মানুষের মতো, কিন্তু সম্পূর্ণ মানুষ নয়। তাদের শরীর ছিল লম্বা ও পাতলা, মাথা একটু বড়, আর চোখ বিশাল ও গভীর। তাদের ত্বক ছিল নীলাভ সাদা, যেন চাঁদের আলোর মতো। মিস করিম আমাদের ঘরে এসে বললেন, আমরা আপনাদের এখান থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে যাব। আপনারা আমার সাথে আসুন। আমরা বেরোতে যাচ্ছি, এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। একটা ভারী গমগমে শব্দ, যেন কোনো ইলেকট্রনিক যন্ত্র থেকে আসছে। শব্দটা ধীরে ধীরে একটা বার্তায় পরিণত হল। আমরা শান্তির জন্য এসেছি। এই বার্তাটা যেন সরাসরি আমাদের মাথার মধ্যে প্রবেশ করল, কোনো বাহ্যিক উৎস থেকে নয়। গোয়েন্দারা চমকে উঠল। আপনারা কি এই বার্তা শুনতে পেলেন? মিস করিম জিজ্ঞেস করলেন। আমরা সবাই মাথা নাড়লাম। সবাই একই বার্তা শুনেছিল। ওরা টেলিপ্যাথি ব্যবহার করছে, ডগ ঘোষ বললেন, যিনি এতক্ষণে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আমরা বাইরে তাকিয়ে দেখলাম, সেই অপার্থিব আগন্তুকদের একজন আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। বাকিরা তাদের জানে থেকে গেল। গোয়েন্দারা অস্ত্র তাক করল সেই আগন্তুকের দিকে। কিন্তু আগন্তুক তার দুটি খালি হাত তুলে ধরল, যেন সে দেখাতে চাইছে সে কোনো অস্ত্র বহন করছে না। আমি বুঝতে পারছি আপনারা ভয় পেয়েছেন, আবার সেই টেলিপ্যাথিক বার্তা। কিন্তু আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি। আমরা কেবল যোগাযোগ করতে চাই।
মিস করিম তাদের অন্য এজেন্টদের দিকে তাকালেন, যেন নিশ্চিত নন কি করবেন। তাদের দাবি যাচাই করুন, ডগ ঘোষ অনুরোধ করলেন। তারা ইতিমধ্যেই আমাদের ক্ষতি করতে পারত, কিন্তু করেনি গি। আগন্তুক ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছিল। আমরা সবাই উৎকণ্ঠার সাথে দেখছিলাম। উনি বাড়ির ভেতরে আসতে চান, মিস করিম বললেন। আপনারা রাজি আছেন? আমি অনির্বাণের দিকে তাকালাম। সে আমার হাত ধরে মৃদু চাপ দিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের সামনে একটা ঐতিহাসিক মুহূর্ত। ঠিক আছে, আমি বললাম। তিনি আসতে পারেন। আগন্তুক আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করল। সে আমাদের সালনে দাঁড়াল। এখন আরও কাছ থেকে দেখতে পাচ্ছিলাম তাকে। তার চোখ ছিল গভীর নীল, প্রায় বেগুনি। কোনো নাক বা কান দেখা যাচ্ছিল না, শুধু দুটি ছিদ্র ছিল যেখানে সাধারণত নাক থাকে। তার মুখ ছিল ছোট, এবং সে যখন কথা বলার চেষ্টা করল, তখন তার ঠোঁট নড়াচড়া করতে দেখলাম। আমাদের গ্রহ অনেক দূরে, কি তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত, যেন কোনো কম্পিউটার জেনারেটেড আওয়াজ। আমরা অনেক বছর ধরে পর্যবেক্ষণ করছি পৃথিবীকে। আপনারা কেন এখানে এসেছেন? ডকসেন জিজ্ঞেস করলেন। পৃথিবী বিপদে। আগন্তুক ধীরে ধীরে বলল। তোমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা সাহায্য করতে এসেছি। এই কথা শুনে আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। বিশ্বের পরিবেশ যে সংকটে পড়েছে তা আমরা জানতাম। কিন্তু এই অপার্থিব প্রাণীরা কিভাবে সাহায্য করতে পারে? তোমরা কিভাবে সাহায্য করবে? অনির্বাণ জিজ্ঞেস করল। আমাদের প্রযুক্তি উন্নত। আগন্তুক বলল। আমরা শিখিয়ে দিতে পারি কিভাবে পরিবেশ রক্ষা করতে হয়। আর আমাদের বাগানে যে গাছ জন্মেছে সেটা কি? আমি জিজ্ঞেস করলাম। সেটা একটা ফিল্টার। আগন্তুক ব্যাখ্যা করল। বাতাস থেকে বিষাক্ত পদার্থ শোষণ করে। আমরা সবাই আশ্চর্য হলাম। ডকসেন আর ডগ ঘোষ উত্তেজিত হয়ে উঠলেন। আপনারা আমাদের সাথে প্রযুক্তি শেয়ার করতে চান? ডকসেন জিজ্ঞেস করলেন। হ্যাঁ। আগন্তুক মাথা নাড়ল। কিন্তু আগে আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। মিস করিম এগিয়ে এলেন। আমাদের সরকার আপনাদের সাথে কথা বলতে চাইবে। আগন্তুক আবার মাথা নাড়ল। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। পরের দিনগুলোতে একটা অদ্ভুত আর অসাধারণ ঘটনা ঘটল। বিশ্বের প্রধান দেশগুলোর নেতারা আমাদের শহরে এসে জড়ো হলেন। আমাদের সাধারণ বাগান হয়ে উঠল একটা ঐতিহাসিক জায়গা। সেই অপার্থিব আগন্তুকরা, যারা নিজেদের জেনিয়ান্স বলে পরিচয় দিল, আমাদের সাথে তাদের জ্ঞান শেয়ার করল। তারা আমাদের দেখালো কিভাবে আমরা বিশ্বের বায়ুমণ্ডল থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পারি, কিভাবে পরিষ্কার শক্তি উৎপাদন করতে পারি, এবং কিভাবে আমাদের পৃথিবীকে আবার সুস্থ করে তুলতে পারি। রাহুল ও তার বন্ধুরা এই নতুন প্রযুক্তি নিয়ে উৎসাহী হয়ে উঠল। তারা এই প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন আবিষ্কার করতে শুরু করল। 6 মাস পর জেনিয়ানরা আমাদের ছেড়ে চলে যেতে প্রস্তুত হল। আমরা ইতিমধ্যেই তাদের থেকে অনেক কিছু শিখেছি। আমরা ফিরে আসব। তাদের নেতা বলল যখন তারা বিদায় নিচ্ছিল। তোমরা এখন সঠিক পথে আছো। সেদিন রাতে আমি আমাদের বাগানে বসেছিলাম, যেখানে সব কিছু শুরু হয়েছিল। সেই অদ্ভুত গাছগুলো এখনও বেঁচে আছে, কিন্তু এখন পৃথিবীর সব জায়গায় এই গাছ লাগানো হচ্ছে। অনির্বাণ আমার পাশে এসে বসল। তুমি ভাবতে পারো এই সব শুরু হলো আমাদের ছোট্ট বাগান থেকে? আমি হাসলাম। জীবন কত অদ্ভুত! আমরা কখনো ভাবিনি যে আমাদের সবজি বাগান একদিন এই পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেবে। আমরা যখন আকাশের দিকে তাকিয়েছিলাম, তখন একটা উজ্জ্বল তারা দেখলাম, যা আগে কখনো দেখিনি। হয়তো ওটা কোনো তারা নয়, হয়তো ওটা আমাদের নতুন বন্ধুদের বাড়ি। আজ আমাদের বাগান একটা স্মৃতিসৌধ হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার লোক দেখতে আসে সেই জায়গা,
যেখানে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল, পৃথিবীর বাইরের জীবনের সাথে আমাদের প্রথম যোগাযোগ। রাহুল এখন একজন বিজ্ঞানী যে সেই জেনিয়ানদের প্রযুক্তি নিয়ে গবেষণা করে। তন্বী চায় একদিন মহাকাশযাত্রী হতে, যাতে সে জেনিয়ানদের গ্রহে যেতে পারে। আর আমি এখনও আমার ছোট্ট বাগান নিয়ে ব্যস্ত থাকি। এখন আমার বাগানে নতুন ধরনের সবজি হয়, যেগুলো জেনিয়ানদের দেওয়া বীজ থেকে জন্মেছে। এই সবজিগুলো পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে আমি বাগানে কাজ করতে যাই আর ভাবি কতটা পরিবর্তন হয়েছে আমার জীবনে। কখনো ভাবিনি যে একটা ছোট্ট সবজি বাগান থেকে এত বড় পরিবর্তন আসতে পারে। সেদিন আমার মনে পড়ে যখন রাহুল সবজি বাগানে আমাকে সাহায্য করতে এসেছিল। এখন আমি বুঝতে পারি সে আসলে কি বলতে চেয়েছিল। আমার হাতে সত্যিই সবকিছু শোনা হয়ে যায়, এমনকি একটা বিশ্বপরিবর্তনকারী ঘটনাও। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি কি, রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরে। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসে। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হলো। মাকে সাহায্য করতে হলো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হলো। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসে। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা।
রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। রাকিব মাথা নাড়ে। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়, ঢাকায় ভাড়া বাসায় থাকবি। সাজিদ বলল, তোকে তো জানি, ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসে। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরে। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি। রাকিব বলল, কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন, বয়স 40-এর কাছাকাছি, হাসি মুখ। বসুন, আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম, 3 বছর ধরে। ভালো, আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগে, হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিন। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল, বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে। কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল এনজিও থেকে। চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হলো, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার আপনি তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করা। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই,
অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছো? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছো তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদে। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হলো। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসে। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ে। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত। রাকিব হাসে, মা, এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি। কি? মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালায়। আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে। কি? রাকিব অবাক হলো, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হলো। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হলো মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার।
তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। কি? তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। কি? তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। কি? তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসে। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনো চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে কি? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হলো। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না। মিথিলা খুশি হলো। ভাইজা, তুমি বিয়ে করছো? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসে। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হলো, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। কি? তানিয়ার মা বললেন। বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই। কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনো। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়।
অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারে না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ। কি মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিন। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হলো না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে কি? তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। হ্যাঁ, মনে আছে? তুমি এখনো সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসে। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু।
আমাদের আরও অনেক পথ যেতে হবে, তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে, 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তিকূ। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হলো। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হলো। দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর। রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছো? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি। তানিয়া বলল, জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। কি? তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল।
বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি কি? হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিন। অনন্যা একটা ছবি দেখায়। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি কি? আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখবো। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে কি? দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনো। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছো, আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বললেন। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হলো। সবাই খুশি, বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হলো। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকে দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনে নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হলো আলোর পাঠশালা। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হলো। রাকিবের স্বপ্ন আরও বড় হলো। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগুলো আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ, আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা তুমি আমার হিরো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন, ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। কি পুরো হল হাততালিতে মুখরিত হলো। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হলো। সবাই বাড়ি ফিরে। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি। তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে, 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে, 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনো সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো। পুরো দেশ দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা।
রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনো সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালা আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে, হাজারের বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, ৩ বছর আগে মারা গেছেন শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে, তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর, সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর, সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসে, বাবা টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কী স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবে, তারপর বলল, জীবনের অর্থ হলো অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল, আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল, তুমি আমার চেয়ে আরও ভালো হবে কি। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসে, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে কি না। তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালাকু দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল, বাবা মা খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল, চলো। তিনজন একসাথে নিচে নামো। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম, কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।